নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সিডনি শেল্ডনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ 14 অধ্যায়। তাহলে শুরু করি। তাহলে দুখানা পড়ল, তাই না ট্রেসি? আর্নেস্টাইন লিটল চ্যাপ খুশিতে উচ্ছল হয়ে বলল, বাজারে জোর গুজব, তোমার উকিল বন্ধু পেরি পোপ আর প্র্যাকটিস করবে না, তার নাকি একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। রয়্যাল স্ট্রিটের একটা ছোট্ট ক্যাফেতে বসে ট্রেসি আর লিটল চ্যাপ তখন কথাবার্তায় মেতে উঠেছে। হাসতে হাসতে লিটল চ্যাপ বলল, তোর বুদ্ধি দারুণ, আমার সাথে ব্যবসা করবি? মুখে নিস্পৃহ ভাব এনে ট্রেসি বলে, না তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার অন্য কাজ আছে। এরপর কে? নিজের আগ্রহ চেপে রাখতে পারল না আর্নেস্টাইন। চোখ বন্ধ করে ধীরে ধীরে ট্রেসি উচ্চারণ করল, লরেন্স, জজ হেনরি লরেন্স। হেনরি লরেন্সের ওকালতি শুরু হয়েছিল লুইজিনিয়ার লিসভিল শহরে। আইন খুব একটা ভালো বুঝতেন না, কিন্তু দুটি অসাধারণ গুণ ছিল তার। দেখতে দারুণ আকর্ষক, চরিত্রের মধ্যে ছিল এক ধরনের নমনীয়তা। উকিলদের যেটা মস্ত বড় গুণ। অতি সহজেই তিনি সাফল্যের সহজ সরণির সন্ধান পেয়ে যান। এক বিশেষ শ্রেণীর মক্কেলদের জন্য আইনের জগতে নাম করে ফেলেন। যে কোনো মামলা হাতে নিতেন, কিভাবে জুরি ভাঙতে হয় সেই মন্ত্রটা শিখে নিলেন। সাক্ষীদের অপদস্থ করার ব্যাপারেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। মামলায় যারা সাহায্য না করে তাদের কিভাবে ঘুষ দিয়ে কিনতে হয় তাও জানতেন। অ্যান্টনি ওরসেত্তি যে ধরনের মানুষ চাইছিলেন, লরেন্স ছিলেন ঠিক তার আদর্শ। দুজনের মধ্যে অতি দ্রুত একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। লরেন্স ওরসেত্তি পরিবারের মুখপাত্র হয়ে উঠলেন। এক সময় ওরসেত্তি তাকে জজের আসনে বসিয়েছিল। এই জজটাকে কি করে গাঁথবে ভেবে পাচ্ছি না। লোকটার টাকা পয়সা অঢেল, ক্ষমতার শীর্ষে বসে আছে, ওর গায়ে হাত দেওয়া মুশকিল। ট্রেসি বলল, ধনী আর ক্ষমতাবান, তাদের কোনো ক্ষতি করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। ট্রেসি প্ল্যান ছকে ফেলেছিল, কিন্তু জজ লরেন্সের চেম্বারের ফোন করার পর সে বুঝতে পারল প্ল্যানটা পাল্টাতে হবে। আমি একটু জজ লরেন্সের সঙ্গে কথা বলতে চাই। সেক্রেটারি শুকনো কণ্ঠে জবাব দিল, দুঃখিত, জজ সাহেব এখানে নেই। ট্রেসি জানতে চাইল, কখন ফিরবেন? ঠিক বলতে পারবো না। একই রকম নিস্পৃহ কণ্ঠস্বর। জরুরি দরকার ছিল, কাল সকালে পাওয়া যাবে কি? না, উনি শহরে নেই। কোথায় গেছেন জানতে পারলে ভালো হতো। সেটা বলা বোধহয় সম্ভব নয়, জজ সাহেব দেশের বাইরে গেছেন। ট্রেসি এমন ভাব দেখালো যেন সে ভীষণ অসুবিধায় পড়েছে। সে বলল, ও বুঝেছি, কিন্তু কোথায় গেছেন? জজ সাহেব ইউরোপে গেছেন আন্তর্জাতিক আইন আলোচনা চক্রে যোগ দিতে। কি আশ্চর্য, এই খবরটা আমাদের জানা নেই। আপনি কে কথা বলছেন? সেক্রেটারি জানতে চাইল। ট্রেসি দ্রুত চিন্তা করে বলল, আমি এলিজাবেথ রোয়ানে জাস্টিন, আমেরিকার মহিলা আইনজীবী সমিতির দক্ষিণ বিভাগের সভানেত্রী বলছি। এই মাসের 20 তারিখে নিউ অর্লিয়েন্সে বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় জজ হেনরি লরেন্সকে বিশেষভাবে সম্মানিত করা হবে। সঙ্গে সঙ্গে পাল্টে গেল সেক্রেটারির কণ্ঠস্বর। সে বলল, খুবই খুশির খবর, কিন্তু ওই সময় তো উনি ফিরছেন না। সত্যি দুঃখের কথা। আমরা সকলে ওনার অসাধারণ বক্তৃতা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। জজ সাহেবকে সকলে একমত হয়ে নির্বাচিত করেছি। এই খবর শুনলে উনিও খুব দুঃখিত হবেন। আচ্ছা, ওনার লেখা বক্তৃতা কিছু জোগাড় করে দেওয়া যায়? ঠিক বলতে পারছি না, জজ সাহেবের প্রোগ্রাম একেবারে ঠাসা। আহ, কি যে করা যায়।
সমস্ত দেশের টেলিভিশনে এই উৎসবটা দেখানো হবে। সেক্রেটারি একটু ইতস্তত করল। ও জানে জজ সাহেব আত্মপ্রচারের ব্যাপারটা খুব পছন্দ করেন। এই যে উনি বিদেশে গেছেন, এ সবই প্রচারের একটি অঙ্গ মাত্র। হয়তো উনি 2-1 লাইনের বাণী লিখে দিতে পারেন, আমি তাকে বলে রাখব। বিষয়টা কি হবে? ট্রেসি খুশিতে লাফিয়ে উঠে বলল, বাঁচালেন, বিষয়টা আমরাই ওনাকে বুঝিয়ে বলতে পারি। সেক্রেটারি আবার দ্বিধার মধ্যে পড়ল। জজ সাহেবের ভ্রমণসূচি গোপন রাখতে হবে, ঠিকানাটা দেওয়া ঠিক হবে কি? আবার সম্মানটাও সে হাতছাড়া করতে চাইছে না। অবশেষে সে বলল, ঠিকানা দিতে আমাকে নিষেধ করে গেছেন, তবে ক্ষেত্রে না দিয়ে পারছি না। জজ সাহেব এখন মস্কোর ব্রেসিয়া হোটেলে আছেন, ওখানে 5 দিন থাকবেন। তারপর জজ সাহেব জাহান্নামে যাক, আমার দরকার নেই জানতে। ট্রেসি মনে মনে বলল, মুখে বলল, অশেষ ধন্যবাদ, আমরা এখনই যোগাযোগ করছি। মস্কোর রোসিয়া হোটেলের ঠিকানায় জজ হেনরি লরেন্সের নামে 3টি পরপর কেবল গেল। প্রথমটাতে লেখা আছে, বিচার সংক্রান্ত পরিষদের পরবর্তী সাক্ষাৎকারের ব্যাপারে এবার নিশ্চয়ই ব্যবস্থা করা যেতে পারে, যেমন আপনি আমাদের করতে বলেছেন, বরিস। দ্বিতীয় কেবলটা পৌঁছল পরের দিন। ভ্রমণসূচির সমস্যার ব্যাপারে কি করতে হবে তা জানান। আপনার বোনের প্লেন পৌঁছেছে, নিরাপদে অবতরণ করেছে, পাসপোর্ট, টাকা পয়সা হারিয়ে গেছে, তাকে এক প্রথম শ্রেণীর সুইস হোটেলে রাখা হয়েছে, পরে ব্যাংক মারফত হিসাব করতে হবে। শেষ কেবলটা লেখা আছে, সাময়িক পাসপোর্ট পাবার চেষ্টা আপনার বোন করে ফেলেছেন, নতুন ভিসার খবর এখনো পাওয়া যায়নি, সুইজারল্যান্ডের তৈরি নতুন জিনিসগুলোকে রাশিয়ান বলে মনে হচ্ছে, জাহাজে করে বোনকে যতটা সম্ভব তাড়াতাড়ি পাঠাচ্ছি, পৌঁছলে আমাদের খবর দেবেন, বরিস। সোভিয়েত রাশিয়ার সর্বোচ্চ গুপ্তচর সংস্থা কেবলগুলো চেপে বসে রইল, আরও কেবল আসছে কিনা দেখতে হবে। আর যখন এলো না, তখন তারা জজ লরেন্সকে গ্রেপ্তার করল। 10 দিন 10 রাত ধরে জেরা করা হলো। খবরটা আপনি কাকে পাঠিয়েছিলেন? জজ লরেন্স আকাশ থেকে পড়লেন। কোন খবর? আপনাদের কথা আমি বুঝতে পারছি না। আমরা নকশাটির কথা বলছি। কার কাছ থেকে আপনি নকশাটি পেয়েছেন? কোন নকশা? সোভিয়েত আণবিক শক্তিচালিত ডুবোজাহাজের নকশা। নিশ্চয়ই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, সে খবর আমি কি করে জানব? সেটাই তো আমরা খুঁজে বের করব। কার সঙ্গে আপনার গোপন মিটিং হবে? কিসের গোপন মিটিং? গোপন করার কি থাকতে পারে? তাহলে এই বরিসকে? বরিস? সে কে? যে আপনার নামে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট? কি যা তা বলছেন? ওরা এবার রক্ত কঠিন কণ্ঠস্বরে জজ সাহেবকে জরিপ করতে করতে বলল, আপনি বোকামি করছেন। এমন শিক্ষা আপনাকে দেব যে মার্কিন গুপ্তচররা বুঝবে আমরা কত শক্তিশালী। অতি কষ্টে মস্কোর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জজ লরেন্সের দেখা হলো। একদিনে 7 কেজি ওজন কমে গেছে তার। রাষ্ট্রদূত ওনার পরিচয় পেয়ে ছুটলেন পলিট ব্যুরোর একজন সদস্যের কাছে, বললেন, জজ লরেন্স গুপ্তচর হতে পারেন না, আমি গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করছি। পলিট ব্যুরোর সদস্য শান্ত গলায় বললেন, এবার এগুলো দেখুন দয়া করে। 3টি কেবল মার্কিন রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হলো। 3টি কেবল পড়ার পর রাষ্ট্রদূত বললেন, এর মধ্যে বেআইনি কিছু দেখতে পাচ্ছি না তো। তাই নাকি? ভালো করে পড়ুন, বুঝতে পারছেন না। প্রতিটি কেবলের 4র্থ শব্দটি পড়তে হবে। সত্যিই তো, মার্কিন রাষ্ট্রদূতের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। আদালতে সাধারণ মানুষ এবং সাংবাদিক ঢুকতে দেওয়া হয়নি। আসামি শেষ পর্যন্ত নিজের দোষ অস্বীকার করেছিলেন,
কিন্তু গুপ্তচর হিসাবে রাশিয়ায় এসেছেন এ কথা মানতে চাইলেন না। সরকার পক্ষ বারবার লরেন্সকে বলেছিলেন দোষ স্বীকারের জন্য। এই ধরনের একটা কনফেশন দিলে শাস্তির মেয়াদ কম হবে। লরেন্স বলতে পারেননি। বিচারের পরের দিন পত্রিকায় একটা ছোট খবর বেরোলো, জর্জ হেনরি লরেন্স আমেরিকার গুপ্তচর, তাকে 14 বছরের জন্য সাইবেরিয়ায় কারাদণ্ড ভোগ করতে হবে। এই খবর পেয়ে আমেরিকার গুপ্তচর বিভাগ মাথায় হাত দিয়ে বসল। সিআইএ বলল, ও নিশ্চয়ই ট্রেজারি ডিপার্টমেন্টের লোক। ট্রেজারি ডিপার্টমেন্ট বলল, জর্জ লরেন্স আমাদের লোক নয়, মনে হয় FBI আমাদের জড়াতে চাইছে। মোট কথা সব দপ্তরের বক্তব্য জর্জ হেনরি লরেন্স অন্য দপ্তরের হয়ে কাজ করছিলেন। শেষ পর্যন্ত সিআইএর প্রধান বললেন, ওনার সাহসের প্রশংসা করতে হয়। এত হেনস্থার মধ্যেও উনি কারোর নাম ফাঁস করেননি। বিচারপতি হয়েও উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য আর ভালোবাসা দেখিয়েছেন। তার জন্য ওনাকে আমরা শ্রদ্ধা করব। অ্যান্টনি ওরসেত্তির জীবনের চাকা এবার বোধহয় ঘুরতে শুরু করেছে। পরাজয়ের তেতো স্বাদ তাকে বারবার গ্রহণ করতে হচ্ছে। জো রোমানোর বিশ্বাসঘাতকতা দিয়ে যে নাটক শুরু হয়েছিল তার শেষ অঙ্ক কবে আসবে? পেরি পোপ আর জর্জ লরেন্সকে হারাতে হলো। এরা সবাই ছিল ওরসেত্তির ভরসা। জো রোমানোর জায়গায় উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না। বাজারে জোর গুজব অ্যান্টনি ওরসেত্তি বুড়ো হয়ে যাচ্ছে, নিজের লোকদের আর হাতের মুঠোয় রাখতে পারছে না। এবার বোধহয় পতনের প্রহর শুরু হলো। বোঝার ওপর শাকের আটির মতো নিউ জার্সি থেকে একটা টেলিফোন এলো। খবর পেলাম আপনি নাকি একটু অসুবিধায় পড়েছেন। আমরা আপনাকে সাহায্য করতে চাইছি, আপনি সাহায্য নেবেন কি? হ্যাঁ, অসুবিধা হয়েছিল, কিন্তু সব ঠিক হয়ে গেছে। ওপাশে একটু চাপা হাসি। আমাদের কাছে খবর আছে স্যার, সব কটা সমস্যার সমাধান হয়নি। আপনি বিশ্রাম নিন, আমরা দেখে নিচ্ছি। ওরসেত্তির পৌরুষে আঘাত লেগেছে। এটা আমার শহর, যা করার আমিই করব। মিস্টার ওরসেত্তি, আপনার শহরে আমরা নাক গলাচ্ছি তেমন কিছু ভাববেন না। আমরা সামান্য কয়েকজন লোক পাঠাচ্ছি যারা সব সিধে করে দেবে। পুরনো বন্ধুকে এভাবেই আমরা সাহায্য করব। এই কথা শুনে ওরসেত্তির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সামান্য কয়েকজন লোক দেখতে দেখতে অসামান্য হয়ে উঠবে। ওরসেত্তি তা সহ্য করবে, সেটা কি করে হবে? লিটল চ্যাপ রান্না করছিল, ট্রেসিকে নেমন্তন্ন করেছে। অ্যাল কখন ফিরবে তারই অপেক্ষাতে সে বসে আছে। বাইরে প্রচণ্ড গরম। অ্যাল ফিরল। কোথায় গিয়েছিলে? রান্না শেষ হয়ে গেছে? এই বকুনিটা অ্যাল গায়ে মাখল না। এক মুখ হেসে ট্রেসিকে লক্ষ্য করে বলল, তোমার প্ল্যান কাজ করেছে। নিউ জার্সি থেকে লোক আসছে নিউ অরলিয়েন্সের দখল নিতে। ওরসেত্তির অবস্থা এখন খুবই শোচনীয়। তুমি খুশি হয়েছ তো? এই শব্দটা ট্রেসির কাছে এখন সম্পূর্ণ অপরিচিত। খুশি হবার মতো মানসিক অবস্থা সে অনেক বছর আগেই হারিয়ে ফেলেছে। মা এবং তার ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার শেষ না দেখে ট্রেসি খুশি হতে পারবে না। পরদিন সকালে একটা ফুলের দোকানে গিয়ে ট্রেসি বলল, সাদা রিবন জড়ানো একটা ফুলের রিপ তৈরি করে অ্যান্টনি ওরসেত্তিকে পাঠাতে হবে। এই রিপগুলি পাঠানো হয় মৃত ব্যক্তির কফিনের জন্য। কার্ডে ট্রেসি লিখল, শান্তিতে থাকুন, ডরিস হুইটনির মেয়ের কাছ থেকে। 14 অধ্যায় আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসছি 15 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।